সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে করোনাকালীন এই সময়ে আমরা বোধ করি করোনাকে অনেকটাই জয় করে ফেলেছি। তো তারপরেও আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো, যদিও সেটি কিছুটা সময় রাখতেই পারে। তো আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞানের উপর একটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। ভেরি বেসিক একটা ক্লাস। আমরা পদার্থবিজ্ঞান বলতেই আসলে বুঝি পরিমাপ করার যে প্রক্রিয়া, সেটা পদার্থবিজ্ঞানের কাজই হলো পরিমাপ করা। সে যে কোনো রাশি যেটি পরিমাপযোগ্য সেটি নিয়ে কাজ করা। পদার্থবিজ্ঞান কোনো কাল্পনিক বা কোনো বায়বীয় কোনো বস্তু নিয়ে এটি কাজ করে না। তো আজকে আমাদের যে বিষয় সেটির নাম ভৌত জগৎ ও পরিমাপ। এটি খুব সহজ একটি চ্যাপ্টার, তবে আমরা এই চ্যাপ্টারকে কিছুটা গুরুত্ব কম দিই বলে আমাদের বেশ কিছু জায়গায় ঘাটতি থেকে যায়। আমি একদম আজকে যা কথা বলবো তার অধিকাংশ জিনিস আমার ধারণা মতে তোমাদের জানা আছে। তো আমরা এখন সেই চ্যাপ্টারটিতে প্রবেশ করি। তো আমার পরিচয়, আমি এস এম সাইফুদ্দিন, মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে আছি। তোমাদের যখন আবার স্বাভাবিক পরিস্থিতি হবে, যখন কলেজে আসবো, তখন অবশ্যই আমাদের পরিচয় হবে, তোমাদের নামও আমি জানবো, তোমাদের সাথে আমি পরিচিত হব। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে দেখবো সেটাতে আমরা প্রবেশ করি, ভৌত জগৎ ও পরিমাপ। আচ্ছা, তো আমরা প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি আমাদের পরিমাপের জন্য আমরা 7টি মৌলিক রাশি ব্যবহার করি। এগুলোর সাথে খুব বেশি পরিচিত হওয়া বোধহয় দরকার হবে না। তো এসআই ইউনিটে আমাদের কিন্তু পরিমাপের অনেকগুলো ইউনিট আছে। এসআই আছে, সিজিএস আছে, এফপিএস আছে। আমরা এসআই ইউনিট এ 7টি মৌলিক রাশি সম্পর্কে আমরা জানি: দৈর্ঘ্য, ভর, সময়, গতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা। এগুলো হচ্ছে সবগুলোর একক। এগুলো হচ্ছে 7টি রাশি, 7টির একক: দৈর্ঘ্যের একক মিটার, ভরের কিলোগ্রাম, সময় সেকেন্ড, গতিক প্রবাহের অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, পদার্থের পরিমাণের হচ্ছে মোল, আর দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেল। আচ্ছা, তো এগুলোকে আমরা সংক্ষেপে এভাবে লিখে থাকি। আচ্ছা, দৈর্ঘ্যের একক মিটার নিয়ে আমরা একটু কথা বলি। তো মিটারের কে আমরা সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করি। তো মিটারটা আসলে কি সেটা দেখো। এখানে আমরা মিটারটা ছোট থেকে বড় কতটুকু হতে পারে সেটার জন্য আমরা কিছু এখানে আনুপাতিক কিছু দূরত্ব আমরা ইউজ করেছি। যেমন এটি একটি বেশ বড় একটি রাশি, যেটি কিনা হচ্ছে আমাদের পৃথিবী থেকে নিকটতম গ্যালাক্সি দূরত্ব 6 × 10⁻19 মিটার। অনেক বড় একটি দূরত্ব, সেটা আমরা লিখতে পারি। আবার খুব ক্ষুদ্র একটি দূরত্ব আমরা এখানে লিখছি, প্রোটনের ব্যাসার্ধ, খুবই ক্ষুদ্র দূরত্ব, একদম মাইক্রো লেভেলের দূরত্ব 1 × 10⁻15 মিটার। অর্থাৎ এখানে জাস্ট আমরা আনুপাতিক কিছু, অর্থাৎ দূরত্ব আসলে কত কম বা কত ছোট হতে পারে, দৈর্ঘ্য কত কম বা কত বড় হতে পারে, সেটি আমরা এখানে দেখার চেষ্টা করছি। এটা তোমরা জানো। তাহলে আমরা মিটারের একটি সংজ্ঞা আমরা নির্ধারণ করব। তা আমরা তো জানি মিটার আসলে এতটুকু বা অতটুকু, এটা আবার সংজ্ঞার দরকার নেই। আসলে মিটার কতটুকু হবে সেটার একটা আদর্শ মানের সাথে তুলনা করে সেটা নির্ধারণ করা হয়েছে। সেটা আমি, তুমি বা যে কেউ যদি বলে যে 1 মিটার হচ্ছে এতটুকু, সেটা বলা যাবে না। তো সেটি নির্ধারণের জন্য বিজ্ঞানীরা একটা উপায় নির্ধারণ করেছেন বা ঠিক করেছেন, যেটি অপরিবর্তনীয় এবং যেটি বলা যায় ইউনিভার্সাল বা সার্বজনীন। এটির কোনো পরিবর্তন কোনোভাবেই হবে না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এর কোনো সমস্যা হবে না। তো সেটি কি? শূন্যস্থানে 1 সেকেন্ড আলো 299,792,458 ভাগের 1 সময় যে দূরত্ব করে। এটা আমাদের অতটা মুখস্থ রাখতে হবে তা না, তবে জেনে রাখা ভালো। তো 1 মিটার আসলে কতটুকু? আমরা মাঝে মাঝে পরীক্ষাতে জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে যে কিভাবে বলো দেখি 1 মিটার আসলে কতটুকু।
তখন আমরা একটু হতাশ হই। দেখা যাচ্ছে কেউ দেখায় হাতের ইশারা দিয়ে এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার। এটা আন্দাজ করে বলার সুযোগ নেই ফিল্টার কতটুকু, সেটা আমরা একটা যদি আইডিয়া দিই। এই যে একটা বেশ লম্বা চওড়া একজন মানুষ, এই মানুষের অর্ধেকটা তো তার পেট পর্যন্ত, মাটি থেকে তার পেট পর্যন্ত দূরত্ব। হ্যাঁ, একটু সেটা মোটামুটি আমরা বলতে পারি 1 মিটার। হ্যাঁ, তাহলে 1 মিটারের একটা ধারণা আমরা পেতে পারছি। আচ্ছা, এরপর ভর। ভরের যে মৌলিক রাশি তার একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। তো 1 কেজি আসলে কতটুকু, এখানে আমরা দেখতে পাচ্ছি কেজির বিভিন্ন উদাহরণ আছে, যেমন আমাদের গ্যালাক্সির ওজন কত, ভর কত, 2 × 10⁻41 কেজি। আবার একটা ইলেকট্রনের ওজন কত, 9 × 10⁻31 কিলোগ্রাম, অর্থাৎ কত কম। একটা মানুষের ওজন কত, 6 × 10⁻1 অর্থাৎ 60 কেজি। এটা হচ্ছে অ্যারাউন্ড, মানুষ 100 কেজি হতে পারে, আনুপাতিক একটা আনুমানিক ওজন আর কি, গড় মানুষের ওজন। এটা হাতের ওজন কত, 5000 কেজি, 5 × 10⁻3। জাহাজের ওজন কত, একটা পৃথিবীর ওজন কত, তো গড়পড়তা ওজনটা কত সেটা। তো এটা হচ্ছে কেজির বিভিন্ন উদাহরণ। তো কিলোগ্রামটা আসলে কিভাবে ধরা হয়েছে, এটা হচ্ছে ফ্রান্সের একটি নির্দিষ্ট ভবনে রাখা, এটা হচ্ছে প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি, 3.9 সেন্টিমিটার উচ্চতা আর ব্যাসের নির্দিষ্ট একটা ভর। যদিও এটাকে বিজ্ঞানীরা খুব বেশি দিন অ্যাকসেপ্ট করবে না, কারণ ফ্রান্সের এই পদার্থটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো কিলোগ্রামের আদর্শ এককটা আমরা হারাবো। সেজন্য এমন কিছু নির্ধারণ করতে হবে যেটা ধ্বংস হবে না, যেটা আমাদের প্রকৃতির মাঝে আছে, সবসময় থাকবে। তো আপাতত এটা এখনো আছে যে এই সংকর জাতীয় যে পদার্থটির ভরটাই হচ্ছে 1 কিলোগ্রাম। এটার মাপ দিয়েই পৃথিবীর সব 1 কিলোগ্রাম ঠিক করা হয়েছে। আচ্ছা, তাহলে কি গেল, দৈর্ঘ্য গেল এবং ভর গেল। আচ্ছা, আমরা একটা আনুপাতিক ধারণা নিই তাহলে, 1 লিটার বা 1 কেজি কতটুকু, 1 কেজি কি অনেক বেশি না কম। তো সেটার জন্য আমরা যদি কখনো ব্যবহারিক কাজে 1 কেজি কতটুকু লাগে, আমরা 1 লিটার বোতল, 1 লিটার পানির বোতল যদি পানি ভর্তি করে নিই, তার ভর মোটামুটি বলা যায় সেটা কত হবে, কেজি। এটা একেবারে প্রিসাইজ কোনো কিছু না, এটা হচ্ছে সম্ভাব্য একটা ভর। হ্যাঁ, যেটা আমাদের লাগছে, আমাদের হাতের আশেপাশে কোনো 1 কেজি ভরের কোনো বস্তু নেই, তখন আমরা 1 লিটার পানির বোতলটা হয়তো ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর সময়ের একক সেকেন্ড। 1 সেকেন্ড কতটুকু, এখানে বেশ মজার কিছু সময় দেওয়া আছে, যেমন মানুষের হৃদস্পন্দন অলমোস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ডে একবার। এটা 60 to 70 হয়ে থাকে মানুষের হার্টবিট। তো বিগ ব্যাং কত সময়, 4 × 10⁻17 সময় আগে হয়েছিল। আর গামা রের স্পন্দনকাল কিরকম, 4 × 10⁻21, কত ক্ষুদ্র সময়। আর এটা কত বড় সময়। ডাইনোসর ধ্বংস হয়েছিল 2 × 10⁻14 সেকেন্ড আগে। হ্যাঁ, মানুষের জন্ম হয়েছিল, আজকে থেকে পৃথিবীতে মানুষ এসেছিল 8 × 10⁻12 সেকেন্ড আগে। এই জাস্ট এগুলো। আবার একদিন সমান কত সেকেন্ড, 9 × 10⁻4 সেকেন্ড। ওকে, এরপর সময়ের একটা আদর্শটা কিভাবে নির্ধারণ করা হলো, সেটা একটা বৈজ্ঞানিক উপায় করা হয়েছে, সিজিয়াম 133 আইসোটোপ। এই পরমাণুটা 91926317770 এতগুলো স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা নেয় সেটা 1 সেকেন্ড। তাহলে এটি একটা ইউনিভার্সাল একটা মান, যেটি কখনো ধ্বংস হবে না, ফলে এটি বৈজ্ঞানিক উপায়। আচ্ছা, তাপমাত্রা একক কেলভিন। আচ্ছা, তো তাপমাত্রা কেলভিনে যাওয়ার আগে 1 সেকেন্ড কতটুকু সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, সেটা আর বলার কিছু নেই। আচ্ছা, তাপমাত্রা একক কেলভিন। আচ্ছা, এটা যেটি বইয়ের যে সংজ্ঞা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পানির ত্রয়োদয় বিন্দু বা ট্রিপল পয়েন্ট তাপমাত্রাকে 273.16 দিয়ে ভাগ করলে যে তাপমাত্রা পাওয়া যায় সেটা হচ্ছে 1 কেলভিন। ট্রিপল পয়েন্টটা কি সেটা আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করবো, এটা আমার ক্লাসে থাকবে। এটা হচ্ছে এমন তাপমাত্রা যে তাপমাত্রায় পানি, তরল, কঠিন অর্থাৎ বরফ, আবার বাষ্প, এই 3 অবস্থাতেই থাকতে পারে এই তাপমাত্রা। এটাকে বলা হয় ত্রয়োদয় বিন্দু।
বিস্তারিত আমরা না হয় পরে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপর বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলে? আমি বেশি গভীরে যাচ্ছি না। আমি যদি দুইটা তার 1 মিটার দূরত্বে রাখি দুটি এবং তার মধ্যে যে বৈদ্যুৎ প্রবাহ হয় তবে তাদের মধ্যে 2 × 10⁻⁷ নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে সেটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত এই পরিমাণ বল পাওয়া যাবে, সেটা আমরা জেনে রাখতে পারি। মাঝে মাঝে পরীক্ষায় আসে 1 অ্যাম্পিয়ার কাকে বলে, এটা জেনে রাখাই যায়। আচ্ছা, তো 1 অ্যাম্পিয়ার আসলে কতটুকু? 1 অ্যাম্পিয়ার আসলে কতটুকু সেটা একটা খুব মজার বিষয়। যে আবার যদি বলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎটা কেমন আসলে, যদি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি 3টা মোবাইল ফোন আমরা যদি একসাথে চার্জ করি তবে বলা যায় সেটি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করছে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ করছে 3টা মোবাইল ফোন একসাথে। তাহলে একটা মোবাইল ফোন হলে 1 অ্যাম্পিয়ার 3 ভাগের 1 ভাগ। এটি জাস্ট তোমাদেরকে একটা আনুপাতিক একটা ধারণা দেওয়ার জন্য, যে প্র্যাকটিক্যালি জিনিসটা জানার জন্য। আচ্ছা, এরপরে মৌলিক রাশি পদার্থের পরিমাণ বা মোল, সেটি আমরা হয়তো জানি কিন্তু আমরা অনেকে বুঝি না আসলে 1 মোল কতটুকু। সংখ্যাটা দেখি আগে। 0.012 কেজিতে যে কয়েকটি কার্বন 12 পরমাণু থাকে। কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে কার্বন আমরা সবসময় কার্বনই বলি, বাট প্রিসাইসলি বললে কার্বন 12 বলতে হবে এটাকে। সেই সংখ্যক মৌলিক কণা এর সমান সংখ্যক পদার্থ হচ্ছে 1 মোল। আমরা অনেকে হয়তো বুঝিনি না, তাহলে একটু অন্যভাবে দেখি। যেমন আমি যদি বলি যে 1 মোল পানি কতটুকু, 1 মোল পানি কতটুকু, 1 মোল পানি কতটুকু, কেউ কি বলবো কি 1 মগ, নাকি 1 বালতি, বা 1 ফোঁটা, আসলে কতটুকু সেটা আমরা দেখি। 1 চামচ পানি, 1 চামচ পানিতে বলা যায় যে এখানে 1 মোল পানি আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা মোলের ধারণা পাচ্ছি যে এখানে 1 মোল পানি আছে, সেটা আমরা এখানে বলতে পারছি। পরবর্তী মৌলিক রাশি দ্বিগুণ তীব্রতা, বা এর একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি। সেটা কিরকম? একটু বইয়ের সংখ্যাটা দিয়ে একটু গাল ভরা একটা সংখ্যা। কোনো আলোর উৎস থেকে যদি 1 স্টেরেডিয়ান ঘনকোণ, ঘনকোণ কি জিনিস সেটা আমরা একটু পরে বলছি, 1 ওয়াটের 633 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। কিরকম দেখো, একটু এটা ধরে, এটা বাল্ব, তো বাল্ব থেকে যে আলোটা বের হয় সেটা তো সব দিক দিয়ে বের হয়। আমরা এই একটা এখানে একটা কোণ তৈরি করি, এটা আসলে একটা দ্বিমাত্রিক কোণ, এটা ত্রিমাত্রিক। জাস্ট লাইক আমরা যে ঝালমুড়ি খাই, যে ঝালমুড়ি যে টঙ্গা বা যে চঙ্গা আকৃতির যেটা, হ্যাঁ, এই যে এরকম ভাবে থেকে আস্তে আস্তে বড়, সেই এই যে একটা গোলাকার যেটা কোণ উৎপন্ন হয়, এটাই হচ্ছে আসলে ঘনকোণ। তো ঘনকোণে আমরা যে আলোটা এখানে বের হচ্ছে তার পরিমাপ করাটাকে। আচ্ছা, তো আমরা 1 ক্যান্ডেলা আলো বলতে আসলে কতটুকু বুঝি সেটা একটু দেখি। 1 ক্যান্ডেলা আসলে কি? তো ক্যান্ডেল মানে তো আমরা জানি মোমবাতি। তো মোটামুটি তোমরা ধারণা করতে পারো মাঝারি আকারের একটা মোমবাতির আলোকে 1 ক্যান্ডেলা আলো বলা যায়। তো একটা মোমবাতি থেকে যে পরিমাণ আলো বের হবে সেটা আমরা বলতে পারি এখান থেকে 1 ক্যান্ডেল আলো বের হচ্ছে। তাহলে আমরা একটা ধারণা পেলাম 1 ক্যান্ডেল আসলে কতটুকু। এটাকে একটা বিশাল একটা ফ্ল্যাশ লাইটের আলো, বা একটা ছোট একটা টর্চের আলো, বা কতটুকু আমরা বলতে পারি একটা মোমবাতির আলো। আচ্ছা, এরপর আমরা এসআই ইউনিটের আরো কিছু উপসর্গ আর কি, হ্যাঁ, যেমন আমরা সবসময় এখন যেগুলো বলছি সেগুলো ব্যবহার করবো তা না, এর বাইরেও আরো কিছু আমরা ব্যবহার করি। মেগা, গিগা, টেরা, কিলো, হেক্টর, হ্যাঁ, তো এগুলো আমাদের একটু জানা থাকতেই হবে। ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, আমরা গিগা, মেগাবাইট এগুলো সব শুনে থাকি। আর ক্ষুদ্র দিকে গেলে ডেসি, সেন্টি, মিলি, এগুলো যতই যাচ্ছি আস্তে আস্তে ক্ষুদ্র হচ্ছে, মাইক্রো, 1 ভাগের 10 লক্ষ ভাগের 1 ভাগ, ন্যানো 100 কোটি ভাগের 1 ভাগ। তোমরা তো ন্যানোমিটার বা ন্যানো টেকনোলজি সম্পর্কে শুনেছ, পিকো, ফ্যান্টো, অ্যাটো, খুব ক্ষুদ্র একক। আর এগুলো হচ্ছে বড় কিছু প্রকাশের জন্য, বড় রাশিগুলো। আচ্ছা, এটা আমাদের জেনে রাখা উচিত। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা বলছি যে শুরুতে বললাম যে পদার্থবিজ্ঞানের কাজ হচ্ছে পরিমাপ করা। আমরা যে কোনো রাশি পরিমাপের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে অংশগ্রহণ করবে তখন তোমরা
পরিমাপের যন্ত্রগুলো দেখবে বেশ কিছু। তো আমরা তোমাকে একটু প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে বেশ কিছু যন্ত্র এখানে দেখা যাচ্ছে, এগুলো সবগুলো হয়তো তোমরা দেখবে না, কতগুলো একাদশ শ্রেণীতে দেখবে, কতগুলো দ্বাদশ শ্রেণীতে দেখবে, বা কতগুলো তোমরা যখন গ্র্যাজুয়েশনে করবে বিজ্ঞান বিষয়ে তখন হয়তো দেখবে। তো আমরা একটু যাই। প্রথমে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মিটার স্কেল ব্যবহার করি। এটা দেখতে পাচ্ছি যেটা মিটার স্কেল, যদিও এটা মিটার স্কেল না, এটা হচ্ছে একটা মিটার ব্রিজ, সেখানে একটা মিটার স্কেল আছে। তো সেখান থেকে এই মিটার স্কেলে মোটামুটি আমরা 1 মিটার থেকে সর্বোচ্চ মাপতে পারবো এবং কমপক্ষে মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছ, স্লাইড ক্যালিপার্স। এটা হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। এটাতে তেমন কষ্টই নেই, জাস্ট অটোমেটিক্যালি রিডিংটা পেয়ে যাবে। এখানে আমরা মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত মাপতে পারবো, 1 মিলিমিটারের 10^1 ভাগ। ওকে, এটা হচ্ছে অ্যানালগ, যেটা আমরা ইউজ করি, স্লাইড ক্যালিপার্স। এরপর স্ক্রু গজ, মিলিমিটারের 100^1 ভাগ করতে আমরা মাপতে পারবো। অর্থাৎ আমরা যখন ক্ষুদ্র তার, ইভেন আমাদের চুলের ব্যাস বা ব্যাসার্ধ যদি আমরা মাপতে চাই, স্ক্রু গজ ব্যবহার করতে পারবো। স্ক্রু গজ দিয়ে মিলিমিটারের 100/1 ভাগ পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি দেখি খুব দ্রুত সময়ের মধ্যে এই ভার্নিয়ার স্কেলের এই মুহূর্তে রিডিংটা কত আছে সেটা যদি বলতে পারো, আমি তোমাদেরকে 5 থেকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, যদি এর মধ্যে বের করতে পারো। ভালো করে খেয়াল করে দেখো, আমরা আশা করি এটা বের করার নিয়ম আমরা জানি। ওকে, আমরা এখন তাহলে লেটস চেক দণ্ডটি দৈর্ঘ্য কত দেখি, যদি বলতে পারো তো বেশ ভালো, আশা করি তোমার সাথে মিলে যাবে। 1.22 সেন্টিমিটার। ওকে, তো আই গেস এটা তোমরা বের করতে পেরেছো। পরে কিছু ছিল না, জাস্ট এমনি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখা। ওকে, আচ্ছা, এবার আমরা ভর পরিমাপের জন্য আমরা কি মাপবো? তো ভর তো অনেক রকম আছে, আমরা দাঁড়িপাল্লা জানি, এটা কোনো দাঁড়িপাল্লা না, জাস্ট মজা করার জন্য এই ছবিটা দেওয়া। আসল দাঁড়িপাল্লা কি? এটা আমাদের দাঁড়িপাল্লা না, এটা আমাদের পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহার করার জন্য এই পাল্লাটা আমরা ইউজ করবো। এটার নাম হচ্ছে তুলা যন্ত্র। তোমরা স্বর্ণের দোকানে এটা হতে দেখে থাকবে, স্বর্ণের দোকানে স্বর্ণের ওজন মাপার জন্য, যদিও এটা এখন ব্যবহার করা হয় না, কিন্তু একসময় এটা ব্যবহার করা হতো। আমাদের ল্যাবেও এটা আছে, এটা দিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্টও আছে, মিলিগ্রাম পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ আমরা করতে পারবো। তো এটা কে রিপ্লেস করেছে যেটা এখন, সেটা হচ্ছে ডিজিটাল, যেটা খুবই সূক্ষ্ম মাপ দিতে সক্ষম এবং খুবই সহজে ব্যবহার করা যায়। এবং এটি আরো সূক্ষ্ম, যেখানে একটি বক্স আছে, যার ফলে বাতাসের কারণে একটি বাধাপ্রাপ্ত হবে না। যদি আমরা স্বর্ণ বা খুব হালকাও কোনো বস্তু মাপি, তখন বাতাস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এটি থাকলে তখন আর বাতাসের বাধাটা এখানে কাজ করবে না। আচ্ছা, আর এটা আমরা তো এখন হরহামেশা বিভিন্ন দোকানে দেখে থাকি। আচ্ছা, এটি দিয়ে আমরা মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারবো। আচ্ছা, সময় কি দিয়ে মাপবো? সময়ের জন্য স্টপ ওয়াচ, এটি একটি অ্যানালগ স্টপ ওয়াচ, যেটা আমরা কিছুদিন আগেও ব্যবহার করতাম, এখন তেমন একটা ব্যবহার করবো না, এখন আমরা ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করবো। তোমাদের পরীক্ষা প্র্যাকটিক্যালের অনেকগুলো পরীক্ষাতে এটি তোমাদের কাজে লাগবে, এটি ব্যবহার জানতে হবে আমাদেরকে। আশা করি এটা তোমার জন্য কঠিন কিছু হবে না। থার্মোমিটার, আমাদের বেশ কিছু এক্সপেরিমেন্টে আমরা থার্মোমিটার ব্যবহার করবো। এটি হচ্ছে অ্যানালগ থার্মোমিটার। তোমার বাসায় তোমাদের অবশ্যই থার্মোমিটার আছে, এটি হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। এটি ক্লিনিক্যাল থার্মোমিটার না, ক্লিনিক্যাল থার্মোমিটার একটা রেঞ্জ আছে, এর বাইরে এটি মাপতে পারে না। এটা হচ্ছে আমাদের কাজের থার্মোমিটার, এটা অনেক বড় রেঞ্জ, খুব কম তাপমাত্রা থেকে এটি অনেক বেশি তাপমাত্রা মাপতে পারে। আর এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, যেটা ক্লিনিক্যাল, এটি দিয়ে বডি টেম্পারেচার মাপা যাবে। আচ্ছা, তারপর তাপমাত্রা পরিমাপের আরো কিছু যন্ত্র আছে, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইলেকট্রিক থার্মোমিটার, এটা হচ্ছে সাধারণ থার্মোমিটার। আচ্ছা, এবার আমরা বিদ্যুৎ প্রবাহ কি দিয়ে মাপবো বা ভোল্টেজ, এটি দেখতে পাচ্ছ এখানে একটা এ আছে, এটা হচ্ছে এ মিটার বা অ্যাম্পিয়ার মিটার, আর এটা হচ্ছে ভি আছে, এটা ভোল্ট মিটার। এগুলো যদিও অ্যানালগ, অনেক আগের মডেল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এগুলি ব্যবহার করবো, তাহলে এগুলো আমাদেরকে একটু চিনে রাখতে হবে। আচ্ছা, এর বাইরে আরো আছে, এখন ভোল্ট মিটার আর অ্যামিটারকে রিপ্লেস করেছে মাল্টিমিটার, অর্থাৎ এখান দিয়ে সবকিছু মাপা যাবে। ডিজিটাল, এটা অ্যানালগ, ডিজিটাল আর অ্যানালগ মাল্টিমিটার।
তো আমরা এতক্ষণ আসলে যে যন্ত্রগুলো দেখলাম সেগুলো আমাদের প্রত্যেকটা আমাদের কাজের যন্ত্র, আমরা এগুলো ইউজ করবো। তো তোমাদের এই চ্যাপ্টারে আসলে তেমন কিছু জানার বা বলার মতো নেই, তোমরা চ্যাপ্টারটা তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারো। আমরা পরবর্তী দিন নতুন কোনো চ্যাপ্টার পড়বো। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, সি ইউ সুন।